মা মরা গদাইয়ের একমাত্র সম্বল হলো তার দিদা নমিতা দেবী। আর নমিতা দেবীরও একমাত্র অবলম্বন হলো গদাই। সংসারে অনেক অভাব অনটন থাকা সত্ত্বেও নমিতা দেবী গদাইকে তার শেষ অবলম্বনটুকু দিয়ে পড়াশোনা শিখিয়েছেন। কারণ উনি যে স্বপ্ন দেখেন গদাই একদিন মস্ত বড় এক মানুষ হবে। এদিকে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া সত্ত্বেও গদাই তেমন কোনো একটা চাকরির সন্ধান পাচ্ছে না। তাই নিয়ে দিনের পর দিন সে ভীষণ হতাশায় ভুগছে। সে যে জানে এইবার সংসারের হাল না ধরতে পারলে সে তার অসুস্থ দিদাকে আর বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবে না। দেখি কর্তামশাইয়ের কাছে যাই, যদি উনি আমার একটা হিল্লে করে দিতে পারে। কর্তামশাই, গত 6 মাস হলো এমএ পাশ করে আমি ঘরেই বসে আছি। যদি আপনি আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারতেন। আপনার তো শহরে অনেক জানাশোনা আছে, দেখুন না বাবু একটু চেষ্টা করে। আমার দিদা যে তার সমস্তটুকু দিয়ে আমায় পড়াশোনা শিখিয়েছেন কর্তামশাই, এইবার যদি একটা নিজের বা আমার দিদার ব্যবস্থা না করতে পারি, তাহলে আমি আমার অসুস্থ দিদাকে আর বাঁচাতে পারবো না। একটু দয়া করুন আমার উপর, একটু একটা ব্যবস্থা করে দিন। কর্তামশাই গদাইকে এই আশ্বাস দেন যে যত শীঘ্রই সম্ভব সে একটা কোনো ব্যবস্থা করেই তবে ছাড়বেন। ওরে গদাই রে, কর্তা বাবা কি কোনো একটা উপায় বলতে পারলো রে? আমি যে আর দুমুঠো ফ্যান ভাতের জোগাড়ও করতে পারবো না রে বাবা। আমার যে ভাড়ার একেবারে শূন্য রে। তুমি এভাবে চিন্তা করো না দিদা। কর্তা বাবা বলেছেন ওনার এক ভাগ্নে কলকাতায় এক বড় অফিসে চাকরি করেন। আজ রাতেই উনি তার সাথে কথা বলবেন, আর কালকের মধ্যেই আমাকে জানাবেন উনি কিছু ব্যবস্থা করতে পারলেন কিনা। তবে ঈশ্বর আমাদের সহায় দিদা, তুমি এত চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করেই নেব। পরদিন সকালেই কর্তামশাই গদাইকে ডেকে পাঠায়। তার ভাগ্নের অফিসে একটা জায়গা ফাঁকা রয়েছে, সেই জায়গাতেই চাকরি দিতে চলেছে তার ভাগ্নে গদাইকে। তাই আজ সকাল হতেই না হতেই গদাই দেখা করতে যাচ্ছে কর্তামশাইয়ের সাথে। হে ঈশ্বর, তুমি যে বড়ই কৃপাময়। পরদিন সকালে সূর্যোদয় হতে না হতেই গদাই রওনা দিল কলকাতার উদ্দেশ্যে। আজ সন্ধ্যের মধ্যে তাকে কলকাতার অফিসে যোগদান করতে হবে। তাই শেষবারের মতো সে তার খেতে কাজ করতে থাকা দিদার সাথে কথা বলতে গেল। দিদা, আগামী 1 বছর ওরা আমাকে চাকরিতে ছুটি দেবে না। আমি কিন্তু প্রতি মাসে মানি অর্ডার করে তোমায় টাকা পাঠাবো। গদাইকে যেতে দেখে নমিতা দেবী কান্নায় ভীষণভাবে ভেঙে পড়েন। ও দিদা, তুমি এভাবে কাঁদছো কেন? আমাদের তো এবার কষ্টের দিন শেষ গো। এত বছর আমরা কিভাবেই না দিন কাটিয়েছি। এইবার শুধু আর একটা মাত্র বছর। এই বছরটা কেটে গেলেই আমি সবার প্রথম আসবো, আর তোমাকে এই গ্রাম থেকে আমি শহরে আমার কাছে নিয়ে যাব। এদিকে গদাই চাকরি পাওয়ার পর নমিতা দেবী শারীরিক এবং মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছেন। না সময় মতো খাওয়া দাওয়া করেন আর না সময় মতো ওষুধ খান। ফলত তার শরীর দিনে দিনে অনেক বেশি খারাপ হয়ে পড়ছে। ওরে আমার গদাই, তুই কেমন আছিস রে বাবা? এই হলো মিলি, যে কিনা নমিতা দেবীর প্রতিবেশী। প্রতিদিন সন্ধেবেলা মিলি নমিতা দেবীর কাছে আসতো, কারণ সে ঠাকুর দেবতার গল্প শুনতে যে ভীষণ ভালোবাসে। আর নমিতা দেবী প্রতিদিন তাকে নাড়ু খেতে দিত, আর তার সাথে সাথেই তাকে শোনাতো বিভিন্ন ঠাকুর দেবতার গল্প। ঠাকুমা, আজ কিন্তু আমি 2টো নাড়ু খাবো, আমার যে খুব খিদে পেয়েছে গো। ঠাকুমা তো নাড়ু আনতে অনেকক্ষণ গেল, এখনো কেন আসছে না? আর বাইরে এত চিৎকারি বা কিসের হচ্ছে? আমি একবার দেখি তো গিয়ে। শ্যামল, এসব তুমি কি কথা বলছো? মিলি একটা মিষ্টি ফুলের মতো মেয়ে, ওর আমি ক্ষতি করব তা তুমি ভাবলে কি করে শ্যামল? দিদা ডাইনি নয় বাবা, আমি তো রোজ গল্প শুনতে সন্ধ্যাবেলা দিদার কাছে। হারান দাদা, নমিতা খুড়ির ঘরটা দখল করতে গেলে ওই বুড়িকে ওখান থেকে হটাতে হবে। গদাইয়ার একালে তো গায়ে ফিরবে না বলেই মনে হয়। কোনো রকমে ওই বুড়িকে আমাদের ঘর ছাড়া করতে হবে, তবে ওই জমি আমরা হাতাতে পারবো, বুঝলে কি? এই শ্যামল, তাড়াতাড়ি আয়।
আজ রাতেই এই বুড়িকে সাবার করতে এই হবে। বলে এর শ্যামল আর ঘরে হারান একে নমিতা দেবীর শুধু ঘরে আগুন আগুন জ্বালিয়ে লাগাতে দেবে। শুরু করে, কারণ এই পথেই একমাত্র তারা নমিতা দেবীর জায়গা দখল করতে পারত। চল শ্যামল, পালা এখান থেকে, পালা পালা, নাহলে আমরাও যে পুড়ে ছাই হয়ে যাব, পালা। কিছুক্ষণের মধ্যেই নমিতা দেবীর ঘর বাড়ি পুড়ে ছায়ে পরিণত হলো। শেষ রক্ষা পেল না নমিতা দেবীর শরীরটুকুও। বহু আর্তনাদের পরেও নমিতা দেবীকে তার প্রাণের বলিদান দিতেই হলো। দেখতে দেখতে 9 মাস হয়ে গেল, দিদার একটা খোঁজও পাচ্ছি না। কিভাবে যে দিদার সাথে যোগাযোগ করব সেটাও বুঝতে পারছি না। যেভাবেই হোক এইবার আমার বসকে বলে একটা ছুটি করাতেই হবে। দিদাকে না দেখা পর্যন্ত আমি যে আর কোনোভাবেই শান্তি পাচ্ছি না। কাল সারা রাত দু চোখের পাতায় এক করতে পারিনি। দিদার জন্য মনটা যেন বড়ই ছটপট করছে। আজ কোনোভাবে আমাকে ওই গ্রামে পৌঁছতেই হবে। আজ যে আমাকে দিদার সাথে দেখা করতেই হবে। গ্রামের মাটিতে পা দিতেই এক আলাদা রকমের শান্তি খুঁজে পেল বলাই। এ যেন তার মাটির টান। আজ দুপুরে দিদার সাথে বসে কষিয়ে কচি পাঁঠার ঝোল আর গরম গরম দুমুঠো ভাত খাবো। এদিকে রাস্তাতেই কর্তামশাইয়ের সাথে দেখা হয় গদাইয়ের। আরে গদাই যে, আমি তোমাকেই টেলিগ্রাম করতে যাচ্ছিলাম গো গদাই। দুদিন আগে রাতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মিনতি দেবী আর তার কুঁড়ে ঘর দুটোই যে পুড়ে ছাই হয়ে গেছে। এসো আমার সাথে এসো, আজ রাতটা আমার বাড়িতে কাটাও। এদিকে রাতে শুয়ে অঝোরে কেঁদে চলেছে গদাই, কারণ তার দিদার সাথে এমন একটা দুর্ঘটনা হবে তা যে সে স্বপ্নেও ভাবতে পারেনি। এলি রে গদাই, শেষ অবধি তুই এলি রে বাবা। দিদার গলা শুনেই গদাই চমকে উঠে বসে পড়ে বিছানার ওপর। তারপরই যা হলো তা অভাবনীয়। শ্যামল আর হারান আমায় জ্যান্ত পুড়িয়ে মেরেছে রে গদাই। ওদের যে আমার ওই কুঁড়ে ঘরটার ওপর ভীষণ লোভ ছিল, ডাইনি অপবাদও দিয়েছে রে বাবা। আমার দিদার সাথে যা হয়েছে তার শেষ না দেখে আমি কিছুতেই ছাড়বো না। ওই শ্যামল আর হারানকে আমি উচিত শিক্ষা দিয়ে তবেই শান্তি পাবো। রাস্তায় যাওয়ার পথে কর্তামশাইয়ের সাথে দেখা হয়ে যায় গদাইয়ের। সেখানে দাঁড়িয়েই গদাই সব খুলে বলে কর্তামশাইকে গতকাল রাতে কিভাবে তার দিদা সব কিছু সত্যি বলে গেছে তাকে। বুঝলে গদাই, আমার গ্রামে এই রকম অবিচার কারোর সাথে হবে তা আমি ভাবতেই পারি না। এর জন্য উচিত শিক্ষা আমি অপরাধীদের দিয়েই ছাড়বো। চলো। হারান, এই হলো মিস্টার শর্মা। ইনি আজ সকালে কলকাতা থেকে এসেছেন। আমাদের গ্রামের একটা জমি এনার যে ভীষণ পছন্দ হয়েছে। তা তুমি বেচবে নাকি সেই জমি? আরে মিনতি দেবী যে বাড়িটায় থাকতেন ওই জায়গাটা মিস্টার শর্মার ভীষণ পছন্দ হয়েছে। উনি ওখানে একটা বড় হোটেল বানাতে চান। তা তুমি একটু কথাবার্তা বলে নাও, কত কি দাম তুমি চাও। আরে বাস, এ তো দেখছি মা লক্ষ্মী আমার উপর বড়ই কি পামর। চাল দলিলটা বানাতে না বানাতেই কেমন খরিদ্দার আমার বাড়িতে এসে হাজির হয়ে। হারান বাবু, আমি কি একবার দলিলটা ভালো করে পড়ে দেখতে পারি? এ কি, এই দলিলে তো লেখা আছে মিনতি দেবী দুদিন আগে সজ্ঞানে আপনাকে তার সমস্ত সম্পত্তি বিক্রি করেছেন। কিন্তু আমি যতদূর জানি উনি তো গত 3 দিন আগেই দুর্ঘটনায় মারা গেছেন। তার মানে তো এটা একটা জাল দলিল। শুধু তাই নয়, এখানে যে সইটা আছে সেটা ইংরাজিতে করা। আর আমার দিদা বাংলা ছাড়া যে কখনো কোথাও সই করতো না, কারণ আমার দিদা যে ইংরাজি জানতো না হারান্দা। এবার তুমি আর শ্যামলদা তোমাদের খারাপ কাজের উচিত শিক্ষাই পাবে। আরে এই শ্যামল, এই যে গদাই যে, এই যে একেবারে আমাদের চমকে দিল। আমরা যে ঠকে গেলাম শ্যামল। এবার যে আমাদের সমস্ত কারচুপি ধরা পড়ে গেল। এবার যে আমাদের বড় সড় শাস্তি হবে।
গদাই তৎক্ষণাৎ জমিদার বাবুকে নিয়ে পৌঁছে যায় সেখানের পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে গিয়ে পুলিশ কর্তাকে সে সমস্ত সত্যিটা বলে এবং পুলিশ কর্তা তাদেরকে আশ্বাস দেয় যে অপরাধীরা যথাযথ শাস্তি পাবে, কারণ তারা যে শুধু জাল দলিলে সই করিয়েছে তা নয়, তারা লোককে মেরে পর্যন্ত ফেলেছে। হারান বাবু, শ্যামল বাবু, কেউ বাড়িতে আছেন নাকি? এই যে হারান বাবু, শ্যামল বাবু, এক্ষুনি বাইরে বেরিয়ে আসুন, নচেত আপনারা কিন্তু উচিত শিক্ষা পাবেন। হারান বাবু, শ্যামল বাবু, কি হলো? আমার কথা কি আপনাদের কানে যাচ্ছে না? শিগগির বেরিয়ে আসুন বলছি বাইরে। গেল গেল গেল, আমার সব কারছুপি ধরা পড়ে গেল রে ভাই। এবার যে আমাদের শাস্তি পেতেই হবে। আয় রে শ্যামল, আয়, এদিকে আয়। ছলে বলে পুলিশ কর্তার কাছে নানাভাবে কথা ঘোরানোর চেষ্টা করে হারান, কিন্তু সেই কর্মে কোনো লাভ হয় না। শেষমেশ শ্যামল আর হারানকে পুলিশ কর্তা তার সঙ্গে ধরে নিয়ে যায়। পুলিশ কর্তার কাছে শ্যামল আর হারানের সমস্ত অপকর্মের যথাযথ প্রমাণ ছিল। কর্তা বাবা, এই গ্রাম ছেড়ে আমি আর শহরে ফিরবো না। এই গ্রামে আমার দিদার আর আমার ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে। সেই স্মৃতি নিয়ে বাকিটা জীবন আমি এই গ্রামেই কাটাবো। আমার দিদার আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। আমি আজকের পর থেকে এই গ্রামে থেকেই আমার দিদার সমস্ত স্বপ্ন পূরণ করব। যে সুখ আমি আমার দিদাকে দিতে পারিনি, সেই সুখ আমি এই গ্রামের মানুষদের দেওয়ার চেষ্টা করব। এই গ্রামের মানুষদের সেবাতেই আমি আমার বাকি জীবনটা উৎসর্গ করলাম। ওরে গদাই রে, এই গ্রামের মানুষরা যে আমার কতটা কাছের তা আমি তোকে বলে বোঝাতে পারবো না। আজ এই গ্রামে থাকার যে সিদ্ধান্ত তুই নিয়েছিস তাতে আমি ভীষণ খুশি রে গদাই। এদিকে গদাই তার দিদাকে এমতো অবস্থায় বা রূপে দেখে ভীষণ ভয় পেতে শুরু করে। যখন তার দিদা বুঝতে পারে যে তার গদাই তাকে দেখে ভয় পাচ্ছে, শেষমেশ কি রে বাবা, আর আমায় দেখে তুই ভয় পাচ্ছিস নে তো? চিন্তা করিস নে গদাই, তোর যে এই দিদা চিরকাল তোর সাথেই থাকবে। আমার আশীর্বাদ আজীবনকাল তোর সাথেই থাকবে। এই গ্রামের মানুষদের যে তোকে ভীষণ দরকার রে গদাই। তোর এই সিদ্ধান্তে গ্রামের মানুষরা যে অনেক উপকৃত হবে, আর তোর এই দিদা চিরকালের মতো শান্তি পেল রে গদাই। এখন আমি চলি রে বাবা, তুই ভালো থাকিস। দিদার এই চলে যাওয়া দেখে শেষমেশ ভীষণভাবে কান্নায় ভেঙে পড়ে গদাই। শেষমেশ নিজেকে সামলে নিয়ে গদাই বলে, দিদা, আমি যে তোমাকে শান্তিতে রাখতে চেয়েছিলাম সেটা আমি তোমায় তবে দিতে পেরেছি।